আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে আমি চেষ্টা করব এটার জন্য উত্তর দেওয়ার জন্য। অনেক প্রশ্ন আমি দেখেছি, বিকজ আমি আসলে সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। এটার কারণ ছিল আমি গত মাস খানিক ধরে বা মাস দেড়েক ধরে ৪৯তম বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইয়ের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, অ্যাকচুয়ালি সবকিছু নিয়ে কথা বলাটা আসলে সুযোগ হয় না। আপনাদের অনেক প্রশ্ন ছিল আর কি। তো এই সংক্রান্ত আমি আজকের এই লাইভটাতে একবারে এই সংক্রান্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে আমি কেরিয়ার নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে, চাকরি, কেরিয়ার, পড়াশোনা নিয়ে। তো এই জিনিসগুলো নিয়ে আমি অনেক বেশি বলতে পারেন রিসার্চ করে থাকি এবং শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য, এবং শিক্ষার্থীরা আশা করি অনেক উপকৃত হয়। আপনারা আমাদের বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপটাতে দেখতে থাকবেন। আপনারা কে কোন জায়গা থেকে এই লাইভটি দেখছেন আমাকে একটু এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি কথা বলবো ইনশাল্লাহ যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ 2025 এর সার্কুলার নিয়ে। এই সংক্রান্ত আপনাদের যত ধরনের সমস্যা, যত ধরনের প্রশ্ন, সবকিছু প্রশ্ন নিয়ে আজকের এই লাইভ। তো প্রথম কথা হলো, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা কি? আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন যে ডিগ্রি পাস করে কি প্রাইমারি প্রধান শিক্ষক পদে আবেদন করা যাবে? কেউ বলেছেন শুধু অনার্স দিয়ে হবে নাকি মাস্টার্স করা লাগবে? কেউ বলেছেন ফাজেল পাস করে মাদ্রাসা থেকে ফাজেল পাস করে কি আবেদন করা যাবে? কেউ বলেছেন যে ডিপ্লোমা করে কি আবেদন করা যাবে? এইখানে একটু বলে রাখি। প্রথম কথা হলো, এই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাকে স্নাতক পাস করতে হবে অথবা স্নাতক সম্মান। এখানে স্নাতক দ্বারা বোঝায় যে আপনি হয় ডিগ্রি পাস করতে হবে আপনাকে, অথবা অনার্স পাস অথবা ফাজেল। যেহেতু ডিগ্রি সমমান হলো ফাজিল পাস, তাহলে আপনি ডিগ্রি করলেও আবেদন করতে পারবেন, অনার্স করলেও আবেদন করতে পারবেন এবং ফাজিল পাস করলে হবে। তবে ডিপ্লোমা দিয়ে আবেদন করা প্রধান শিক্ষকে যাবে না, এবং এইচএসসি পাস করেও আপনি আবেদন করতে পারবেন না। তাহলে বুঝতে পারছেন এখানে মাস্টার্স লাগবে না। তবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা উল্লেখ করা উচিত। তবে সেটা ম্যান্ডাটরি না যে আপনার এই মাস্টার্স লাগবে। তার মানে আপনার যদি ডিগ্রি থাকে 3 বছর মেয়াদী, সেটাও করতে পারবেন। আপনি যদি ফাজেল পাস হন তাও করতে পারবেন। আপনি যদি অনার্স পাস করেন তাও করতে পারবেন। তবে ডিপ্লোমা দিয়ে করা যাবে না, এইচএসসি পাস দিয়ে করা যাবে না। হ্যাঁ, এবার এই রেজাল্ট, এখানে আরেকটা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আপনাদের একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যারা পরীক্ষা দিয়েছেন এখনো রেজাল্ট পাবলিশড হয়নি, তারা কি আবেদন করতে পারবেন? এখানে একটা ট্রিকি বিষয় আছে। আপনারা যদি পুরো সার্কুলারটা পড়েন তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমি এটা নিয়ে গবেষণা করি এইসব জিনিস নিয়ে, তাই আমি এগুলা খুব খুঁটিনাটিগুলো দেখেছি, ঘেটে ঘেটে দেখেছি। তো প্রধান কথা হলো, তো শিক্ষাগত যোগ্যতা তো বলেই দিলাম। এখন রেজাল্ট নিয়ে কথা বলছি যে রেজাল্ট যদি পাবলিশ করে না হয়, হতে পারে কেউ ডিগ্রি পরীক্ষা দিয়েছে রেজাল্ট এখনো হয় নাই, হতে পারে কেউ অনার্স পরীক্ষা দিয়েছে এখনো রেজাল্ট হয় না, কি হয়তো বা ফাজেল দিয়ে পরীক্ষা দিয়েছে রেজাল্ট হয় না, তারা কি আবেদন করতে পারবে কিনা? তো তাদের জন্য আমি যেটা বলবো, আপনারা একটু এই মুহূর্তে আবেদন করবেন না, আপনারা একটু ওয়েট করুন। এখানে সার্কুলারে একটা ট্রিকি জিনিস আছে, যেটা নর্মালি যেটা হয় পিএসসি যে কোনো নিয়োগ পরীক্ষাতে অ্যাপিয়ার দিয়ে আবেদন করার সুযোগ দেওয়া হয়ে থাকে সাধারণত, কিন্তু এই সার্কুলারে অ্যাপিয়ার দিয়ে আবেদন করার সুযোগ দেয়নি। তবে এইখানে একটা জিনিস আছে, জিনিসটা কি রেখেছে অপশনটা হলো, আপনারা জানেন প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক নিয়োগ যে সার্কুলারের আবেদন শুরু হবে 21শে সেপ্টেম্বর। দ্যাট মিনস এই রানিং মাসের 21 তারিখে সেটা শুরু হবে দুপুর 12টায়। দুপুর 12টা থেকে, দ্যাট মিনস দুপুর 12টা 1 মিনিট বলতে পারেন, দুপুর 12টা 1 মিনিট থেকে শুরু হবে। আবেদনের শেষ হচ্ছে 1 মাস সময় দিয়েছে তারা। সেপ্টেম্বরের 21 তারিখ শুরু হলে তার মানে অক্টোবরের 20 তারিখ আবেদন শেষ। তবে অক্টোবরের 20 তারিখে রাত 12টা পর্যন্ত আপনি সময় পাবেন না, আপনি রাত্রের সন্ধ্যা 6টা পর্যন্ত সময় পাবেন। অক্টোবর মাসের 20 তারিখের ভিতর যদি আপনার রেজাল্ট পাবলিশড হয়, অর্থাৎ আপনি যে ধাপেরই পরীক্ষা দেন, ডিগ্রি, ফাজেল বা অনার্স, যদি এর ভিতরে যদি রেজাল্ট পাবলিশড হয় তাহলে আপনি আবেদন করতে পারেন। কিন্তু 20 তারিখের ভিতর যদি রেজাল্ট পাবলিশ না হয় বা এখন আপনি অ্যাপিয়ার্ড অপশন দিয়ে আবেদন করবেন, তাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তার মানে অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করার কোনো সুযোগ নেই। শিক্ষাগত যোগ্যতার যত ধরনের প্রশ্ন এখানে শেষ। এরপরে আসছে বয়স। তো
কে কে বলেছেন যে বয়স কত? বয়স হচ্ছে সকল সরকারি চাকরির বয়স হলো এখন 32 বছর সরকারের নতুন নীতিমালা অনুযায়ী। আচ্ছা, এখন কথা হলো আপনি কোন 21 থেকে আপনাকে 32 বছর বয়স হতে হবে। 21-এর কম হলে হবে না, আবার 32 বছর একদিনও যদি আপনার বয়স হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এখন বলতে পারেন আপনার বয়স, এখন ইন্টারনেটে অনেক অপশন আছে, বয়স বের করার ক্যালকুলেশন করার অনেক অপশন আছে, অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, যেখানে আপনার জন্ম তারিখ বসাই দিলে আপনার 1 আগস্টে কত তারিখ হলো বয়স সেটা আপনাকে বের করে দেবে। মানে আপনার সার্কুলারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 1 আগস্ট পর্যন্ত 2025 1 আগস্টের ভিতরে আপনার বয়স 32 থাকতে হবে। অর্থাৎ 2025 সালের 1 আগস্টে যদি আপনার বয়স 32 বছর একদিনও হয় তাহলেও আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না বয়সের কারণে। তো এখন কারোর বয়স জন্ম যদি 1993 সাল, সর্বশেষ 93, অর্থাৎ 92তেও কেউ যদি জন্মগ্রহণ করে তাহলেও সে আবেদন করতে পারবে না। 1993 সালের 31 জুলাই পর্যন্ত যাদের জন্ম হয়েছে মানে এই দিক থেকে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যদি কনফিউশন থাকে তাহলে আপনি সেটা ওই যে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অ্যাপস আছে বয়স ক্যালকুলেশন করে বের করার জন্য, সেখানে আপনার জন্ম তারিখ দিবেন এবং আপনি 1 আগস্ট 2025 দিবেন, তাহলে আপনার ওই দিনের বয়সটা বের হয়ে যাবে। এরপরে হচ্ছে পরীক্ষা কি হবে? পরীক্ষা কি এমসিকিউ হবে নাকি রিটেন হবে? পরীক্ষা কি নতুন সিলেবাস হয়েছে নাকি পুরাতন সিলেবাস হয়েছে? এখন একটা জিনিস দেখুন, আমরা অনেকেই একটা জিনিস বুঝি না বা বুঝলো সেটা ভুল করে, বা ফেসবুক ইউটিউবে অনেকভাবে ভুল ছড়ায়। এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কখনো প্রাইমারি সিলেবাস দেয়নি এবং লাস্টও দেয়নি। তার মানে সিলেবাস আগেও ছিল না, এখনো না। সো সিলেবাস চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হবে এই অপশন কোনো এখন পর্যন্ত আর নাই। যেহেতু সার্কুলার হয়ে গেছে তার মানে অপশন আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে প্রাইমারি স্তরে শিক্ষা অধিদপ্তর শেষ পর্যন্ত কি করলো? প্রাইমারি শিক্ষক নিয়োগ যে নীতিমালা ছিল 2019 সেটাকে তারা সংশোধন করেছে। এই সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী এখন কোটা করা হয়েছে 7%, মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা সন্তান বা মানে সন্তানদের জন্য সেটা হলো আপনার হলো 5%, উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1%, প্রতিবন্ধী বা কমন জেন্ডার যারা আছে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য 1% দেওয়া হয়েছে। এবং যদি সেই কোটাতে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় জেনারেল থেকে নেওয়া হবে। তার মানে কোটার বিষয়টা এখানে সংশোধন করা হয়েছে। যেহেতু কোটার প্রসঙ্গ আসছে সেখানে অনেকে আলোচনা করছেন বিজ্ঞানের বিষয়টা কি হয়েছে, বিজ্ঞানের এখানে কি কোটাটা কি হয়েছে। বিজ্ঞানে যেটা সার্কুলারে উল্লেখ করেছে আমি যতটুকু বুঝেছি, আমার জানার বুঝার ভিতরে ভুলও থাকতে পারে, সেখানে বলা হয়েছে যে 93% যে মেধা নিয়োগ দেওয়া হবে সে মেধা নিয়োগের 93% মেধার ভিতরে 20% অবশ্যই বিজ্ঞান কোটা দ্বারা বিজ্ঞান শিক্ষার্থী যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পূরণ করতে হবে, বিজ্ঞান বিষয় শিক্ষার্থী দ্বারা পূরণ করবে। আর বাকিগুলা হচ্ছে যে অন্য গ্রুপের অন্য ফ্যাকাল্টির স্টুডেন্টদের দ্বারা পূরণ করবে, এটা বোঝানো হয়েছে। এখন এই ক্ষেত্রে এই 20% বাইরে বিজ্ঞানের স্টুডেন্টকে আরো নিবে কিনা, বাকি যে মানে 93-এর 20% আর তাহলে 93-এর 80% যে খালি থাকে সেখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা আরো সুযোগ পাবে কিনা এটা কিন্তু স্পষ্ট করে বলা নাই। কিন্তু এখানে যতটুকু বোঝানো হয়েছে, আমি যতটুকু বুঝেছি 20% বিজ্ঞানে তারা অগ্রাধিকার দেওয়া হয়েছে, বাকিটুকু সবার জন্য কমন থাকার কথা আর কি। এখন যেহেতু এটা ক্লিয়ার হয় না, এক একজন এক একভাবে বুঝেছে। কেউ কেউ বুঝেছে যে এটা শুধু 20% বিজ্ঞান নেবে আর বাকি 80%, 93-এর 20% বিজ্ঞান যাবে আর বাকি 80% অন্য গ্রুপ বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স যারা আছে তারা ফিল আপ করবে, এটা অনেকে বুঝেছে। বাট আমি যেটা বুঝেছি যে 20% হচ্ছে বিজ্ঞান থেকে নিবে, মানে এটা মাস্ট বিজ্ঞান থেকে ফিল আপ করবে। বিজ্ঞানে মূলত এটা টার্গেটটা হলো বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে প্রাথমিকে, সাধারণ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান, এই সাবজেক্টগুলো যেন বিজ্ঞানের স্টুডেন্টরা যেহেতু ভালো বোঝে তারা যেন তাদেরকে পড়ায়, সেজন্য তারা এই কাজটা করেছে, এই আমার ধারণা বা আমি যেটা বুঝেছি। আর বাকি যেটা এটা অন অ্যাভারেজলি সবাই সেখানে কম্পিট করতে পারবে, তার মানে বিজ্ঞানও করতে পারবে, মানবিকও করতে পারবে, এটা আমি বুঝেছি। এখন কে কিভাবে বুঝে নিয়েছে সেটা তার বিষয়, আমার বুঝার ভিতরে ভুলও থাকতে পারে, আমি আবারও বলছি, বাট আমি এটাই বুঝেছি। এটাখানে মূলত এটাকে কোটা বলা হচ্ছে না, এটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেমন অনেক সময় সার্কুলারে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দেখবেন বলা হয়ে থাকে যে অনার্স পাস, বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলোতে, যে অনার্স পাস আমরা শিক্ষাগত যোগ্যতা চাই কিন্তু মাস্টার্স যাদের যোগ্যতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
অথবা এমন বলা হয়ে থাকে যে আমরা অনার্স চেয়েছি, কারোর যদি চাকরির অভিজ্ঞতা থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া। তার মানে এটাকে কোটা বলা যায় না, তার মানে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে অগ্রাধিকারের ভিত্তিতে বিজ্ঞানের 20% নিবে, আর বাকি যে 80% থাকবে 93-র ভিতরে, এটা সবার জন্যই থাকবে। কারণ বিজ্ঞান যদি 20% তারা নিশ্চিত করতে না পারে, সমাজ বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান পড়াতে গিয়ে সমস্যা হতে পারে। এই জন্য এই কাজটা করেছে। আচ্ছা, আর হলো রেজাল্টের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথা রাখতে হবে, যে রেজাল্ট অবশ্যই এখানে একটা জিনিস আমি অ্যাড করি নাই, রেজাল্টে শিক্ষা জীবনের কোনো স্তরে আপনাকে তৃতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা যাবে না। এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, ধরুন আপনার অনার্সের 4টা ইয়ারের বা 4টা ইয়ারে 8টা সেমিস্টার, বা কারো কারো ক্ষেত্রে 12টা হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটিতে, কারো ক্ষেত্রে আরো কম বেশি হতে পারে, কারো ক্ষেত্রে 9টা হতে পারে। যাই হোক, কোন সেমিস্টারে যদি আপনার থার্ড ক্লাস বা থার্ড ক্লাসের সমমানের জিপিএস সিজিপিএ থাকে, এটার কিন্তু আপনার প্রভাব পড়বে না। এটার প্রভাবটা কি, আপনার সার্টিফিকেট হিসাব হবে। সার্টিফিকেট ধরুন আপনার কোনো একটা সাবজেক্ট, অর্থাৎ ধরেন এসএসসি পরীক্ষা বাংলাতে আপনি কোনো একটা সাবজেক্টে ধরেন ডি গ্রেড পেয়েছেন, এটাও এখানে কাউন্টেবল না। আপনার এসএসসি পরীক্ষার টোটাল জিপিএটা কত, সেটা কিন্তু এখানে শ্রেণী হিসাবে বা ক্লাস হিসাবে, মানে প্রথম শ্রেণী নাকি দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী ইয়ে করা হবে, সাবজেক্ট ভিত্তিক না। এইচএসসির ক্ষেত্রেও ঠিক তাই, ডিগ্রি অনার্সের ক্ষেত্রেও, ফাজেলের ক্ষেত্রেও ঠিক তাই। তার মানে আপনি কোনো একটা ইয়ারে যদি আপনি থার্ড ক্লাস পেয়ে থাকেন, এটা কোনো প্রবলেম না, কিন্তু আপনার যোগফলটা কি হলো, অর্থাৎ আপনি যদি অনার্স করে থাকেন 4 ইয়ারের শেষে আপনার জিপিএ কত, যোগফল কত, ওইটা যোগফলটাই আপনার এখানে কাউন্টেবল হবে। এবং ডিগ্রির ক্ষেত্রেও ঠিকঠাক, কোনো একটা ইয়ারের রেজাল্ট খারাপ হলেও কোনো প্রবলেম না, যোগফলে গিয়ে যদি আপনার ইকুইভ্যালেন্টটা যদি সেটা থার্ড ক্লাস না হয় তাহলে কোনো প্রবলেম না। তবে শিক্ষা জীবনের কোনোটাই আপনার থার্ড ক্লাস হবে না। এখন থার্ড ক্লাস নিয়ে কোনটা থার্ড ক্লাস, কোনটা ফার্স্ট ক্লাস, কোনটা সেকেন্ড ক্লাস, জিপিএ সিজিপিএ 4 স্কেলে, অনার্স পরীক্ষাগুলো নর্মালি 4 স্কেলে হয়, শুধু ফাজেল যারা তারা 5 স্কেলে হয়। তো ডিগ্রি এবং অনার্সের ক্ষেত্রে 4 স্কেলে যেতে হয়। 4 স্কেলে হচ্ছে 2.25 পর্যন্ত সেকেন্ড ক্লাস। তার মানে কারো জিপিএ যদি 2.25 অথবা তারও বেশি হতো, অর্থাৎ 2.26 বা 3.2.957, যাই হোক 2.5 থেকে উপরের দিকে যদি হয় 3, সেটাকে সেকেন্ড ক্লাস ধরে। 3 পয়েন্টের নিচে 3 পয়েন্ট হলে সেটাকে ফার্স্ট ক্লাস ধরা হচ্ছে। আর ফাজেল যেহেতু এটা 5 স্কেলে, সেখানে হচ্ছে 2.80 পর্যন্ত সেকেন্ড ক্লাস। কেউ যদি 2.79 পায়, সেটাকে থার্ড ক্লাস ধরা হবে। আর এসএসসি এসএসসির ক্ষেত্রে সি গ্রেড পর্যন্ত সেকেন্ড ক্লাস ধরা হয়, আর ডি গ্রেডকে থার্ড ক্লাস ধরা হয়। এবার আপনি বুঝে নেন যে আপনার পয়েন্টটা কোন গ্রেডের মধ্যে পড়েছে। আরো ডিটেলস আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা অ্যানালাইসিস বইও এখানে আমি চার্ট আকারে সেখানে বিস্তারিত দিয়েছি। তার মানে রেজাল্ট সংক্রান্ত, বয়স সংক্রান্ত এই ঝামেলাগুলা গেল। এখন কোটা সংক্রান্ত ঝামেলাটা আপনাদের ক্লিয়ার করলাম। এখন আসি এমসিকিউ নাকি রিটেন পরীক্ষা হবে। দেখুন, প্রাইমারি শিক্ষক নিয়োগ যে নীতিমালা এবং সিলেবাসের কথা বলছিলাম, যে সিলেবাস আসলে দেয় নাই, তারা আগেও দেয় না এখনো দেয় না, এখন জাস্ট একটা মান বন্টন দিয়েছে, তারা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাইছে। আগে তারা মান বন্টনও দেয় না, অর্থাৎ বাংলা কত হবে, ইংরেজি কত হবে, এগুলো আগে প্রাইমারি কোনো 2019 সালের নীতিমালা তো ছিল না। আপনি এটা ডাউনলোড করে 2019 সালের নীতিমালাটা দেখুন, সেখানে তারা কিন্তু এটা উল্লেখ করে নাই যে কোন সাবজেক্ট থেকে কত হবে। এই জন্য আপনি দেখবেন একসময় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হতো 80 নম্বরের, মানে এমসিকিউ 90 মিনিট সময় পাওয়া যেত। এরপরে সেটাকে করলো কি 80 মিনিটে 80টা এমসিকিউ কে করলো তারা মানে মিনিট, কিছু বলে 60 মিনিট, 1 ঘন্টা করলো। তো পরবর্তীতে যে লাস্ট যে পরীক্ষাটা হলো সেটাকে 75টা এমসিকিউতে নিয়ে আসলো, 1 ঘন্টাতে নিয়ে আসলো। তো এই জন্য এগুলো আছে এক এক সময় এক একটা। তো এইরকম এক এক সময় এক এক ধাঁচে এক এক প্রশ্ন হয়েছে, কিন্তু সেটা তারা কখনোই ওইভাবে তাদের স্পেসিফিকলি উল্লেখ ছিল না। জাস্ট লাস্ট যে 2025 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ নীতিমালা হয়েছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ নীতিমালা, দ্যাট মিনস সেখানে সহকারী শিক্ষক, প্রাথমিক প্রাক প্রাথমিক শিক্ষক, সেখানে হলো প্রধান শিক্ষক, সবাইকে বোঝানো হয়েছে। এটাই বুঝে রাখবেন। তার মানে প্রাইমারি শিক্ষক নিয়োগ নীতিমালাতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সহকারী শিক্ষকদের জন্য যা হবে, প্রধান শিক্ষকদের জন্য তা হবে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেমন হবে 90 নম্বরের পরীক্ষা হবে লিখিত, 10 নাম্বার হচ্ছে ভাইভা। প্রধান শিক্ষকও ঠিক তাই। এখন কথা হচ্ছে এই লিখিত পরীক্ষা নিয়ে আপনাদের প্রশ্ন, লিখিত পরীক্ষা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এটা কি লিখিত হবে নাকি এমসিকিউ হবে? শুনুন, যেসব পরীক্ষাগুলো আমি অনেকবার বলেছি, যেসব পরীক্ষাতে হয়েছে, যে এটাকে কি বলে, যেসব পরীক্ষাতে আলাদাভাবে রিটেন পরীক্ষা হয় না, সেখানে এমসিকিউটাকে রিটেন ধরা হয়। তার মানে এটাকে বলা হয় এমসিকিউ টাইপের রিটেন। আপনি লিখে দেখে থাকবেন যে বিসিএস এর যে লাস্ট স্পেশাল বিসিএস পরীক্ষা হলো 48তম বিসিএস, সেখানে কিন্তু লেখা আছে 48টাই হলো লাস্টে, হ্যাঁ 48 হলো বিসিএস, সেখানে লেখা আছে দেখেন হেলথ কার্ডারদের জন্য এমসিকিউ টাইপের রিটেন লেখা আছে।
এমসিকিউ টাইপ রিটেন, অর্থাৎ যে ধরনের পরীক্ষাগুলোতে এমসিকিউর পর আর আলাদা রিটেন হয় না, সেটাকে এমসিকিউ পরীক্ষাকে রিটেন পরীক্ষা ধরা হয়। এখন আবার আসুন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগে থেকে বলছে তারা রিটেন পরীক্ষা, তাহলে এমসিকিউ পরীক্ষা এতদিন হয়ে আসছে, অনেক আগে থেকে বলছে যে এটা রিটেন হবে, মানে এমসিকিউ। এবং এই রিটেনকে ধরেই ফেসবুক ইউটিউবে অনেকে অনেক কথা বলেছিল যে এবার প্রাইমারি পরীক্ষা আর এমসিকিউ হবে না, রিটেন হবে। লাস্ট নিয়োগ পরীক্ষা যেটা হলো, এর আগে যেটা নিয়োগ হলো, আপনি ইউটিউবে আমার চ্যানেল বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস, ওই চ্যানেলে গিয়ে থাকবেন, আমি সেখানে বলে দিয়েছিলাম যে পরীক্ষা রিটেন হবে না, এটা এমসিকিউ টাইপের রিটেন, অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটাকে তারা রিটেন হিসেবে মূল্যায়ন করবে। তাই মিলাই দেখেন, ভিডিওটা আরো 3-4 বছর আগে হয়তো দেওয়া আছে বা 2 বছর আগে দেওয়া আছে, লাস্ট পরীক্ষাটা কি হলো, আলাদাভাবে রিটেন পরীক্ষা হয়েছে, হয় নাই। তার মানে কিছু লোক কিছু না জেনে ফেসবুক ইউটিউবে অনেক বেশি তথ্য স্প্রেড করে শুধু ভিউর জন্য, কমেন্টের জন্য, সেটাকে অনেকে বিশ্বাস করে না বুঝে। আমি কিন্তু বারবার একটা কথা বলে থাকি, আপনি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে আপনি কাকে ফলো করছেন, তার তথ্যগুলো কতটুকু অথেন্টিক, তিনি ওই সম্বন্ধে কতটুকু জানেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। না হলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন। যেমন আপনি কিছুদিন আগে গুজব ছড়াইছিল যে নিবন্ধন পরীক্ষা রিটেন হবে না, এরপরে বলছে যে না রিটেন হবে, কি হবে না, এবার বলো গুজব ছড়ালো যে এমসিকিউ পরীক্ষা হবে না, এখন ছড়াচ্ছে কি এমসিকিউ হবে রিটেনও হবে, তবে একসাথে পরীক্ষা হবে। এখন এগুলো নিয়ে খুব ঝামেলা, এটা নিয়ে আমি আলাদা একটা লাইভ করবো, এত সময় নাই, ওইদিকে গেলে প্রাইমারি আলোচনা হবে না। অ্যাকচুয়ালি রিটেনও হবে এমসিকিউ সবই হবে, এগুলো গুজবে কান দেওয়ার কারণে। যারা গুজব ছড়াইছিল নিবন্ধনে রিটেন হবে না, তারাই পরে গুজব ছড়াইছে যে নিবন্ধনে রিটেন হবে এমসিকিউ হবে না, তারা এখন আবার গুজব ছড়াচ্ছে নিবন্ধন চেঞ্জ হয়ে গেছে, এখন কেমন হবে কি হবে। আসলে কোনো কিছু চেঞ্জ না, নিবন্ধন সব আগের মতোই আছে, জাস্ট পরীক্ষাতে কিছু পরিবর্তন আসবে, এগুলো নিয়ে আমি হয়তো আলাদাভাবে আলাদা একটা লাইভ করবো। এগুলা নিয়ে কনফিউশন কিছু নাই, জাস্ট ধরে নেন আগের সিলেবাসে থাকবে সবকিছু আগের মতো অলমোস্ট, আপনি আপনার মতো করে রিটেন প্রিলির নোটারি প্রস্তুতি নেন। আর আমাদের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস আছে, যত নিবন্ধন আছে সকল নিবন্ধনের প্রস্তুতির জন্য যথেষ্ট, সেটা স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে হোক, ডিপ্লোমা হোক, মাদ্রাসা হোক, ইবতেদায়ী হোক, যত ধরনের নিবন্ধন আছে প্রিলির জন্য এনাফ। কারণ নিবন্ধনের মাদ্রাসার জন্য আলাদা প্রশ্ন হয় না, ডিপ্লোমার জন্য প্রিলিতে আলাদা প্রশ্ন হয় না, সবাই একই প্রশ্নতে পরীক্ষা দেয় একই ক্যাটাগরিতে। স্কুল পর্যায়ে হলে একই রকম, কলেজ পর্যায়ে হলে একই রকম, স্কুল পর্যায়ের জন্য একই রকম। তার মানে এরপরে যা রিটেনে গিয়ে ভাগ হই, সেগুলো ভিন্ন আলাপ, এগুলো নিয়ে আমি পরে আলাপ করব। তবে ফেসবুক ইউটিউবে প্রচুর গুজব ছড়ায়, এগুলোতে আপনারা কান দিবেন না। এই যে পেজগুলো থেকে গুজব ছড়া, মিথ্যা তথ্য ছড়া বা মানুষকে বিভ্রান্ত করে, পেজ ও গ্রুপও এগুলোকে আনফলো দিবেন, এগুলো থেকে লিভ দেবেন, এটা আমার করা। তার মানে প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে কোনো সিলেবাস দেয় না, জাস্ট মান বন্টন দিয়েছে। মান বন্টন কি দিয়েছে বলছে তারা, বাংলাতে 25 হবে, ইংরেজিতে 25 হবে, গণিত এবং সাধারণ বিজ্ঞানে 10-20 হবে, আর সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলীতে 20 হবে। টোটাল হচ্ছে 90 নাম্বার, আর 10 নাম্বার হচ্ছে ভাইভা। আগে ভাইভা ছিল একদম শুরুর দিকে ছিল 20, পরে ভাইভাটাতে করলো 25, এবার আবার ভাইভাতে আসলো 10। তার মানে এরকম মান বন্টনে চেঞ্জ আনছে। মান বন্টন সিলেবাস না, কিন্তু সিলেবাস এবং মান বন্টনের পার্থক্য আছে। সিলেবাস কাকে বলে, বিসিএস এ যেমন 49তম বিসিএস সিলেবাস দেখেন, বা 48 দেখেন, বা আদার্স যা জেনারেল সিলেবাস গুলো দেখেন, সিলেবাসে বলে থাকে বাংলাতে আপনি কি কি পড়বেন, বা শুদ্ধ অশুদ্ধকরণ, তারপরে ধরুন আপনার এই কি যে বলে আধুনিক যুগ থেকে এত, ইংলিশে ধরেন পার্টস অফ স্পিচ পড়তে হবে। এই যে এই জিনিসগুলা যে নির্দিষ্ট করে বলা হয় যে এই টপিক গুলো পড়তে হবে, এটাকে বলা হয় সিলেবাস। মান বন্টন মানে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার পরীক্ষা আসবে, এইটাকে বলা হয় মান বন্টন। তার মানে প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে কোনো সিলেবাস দেওয়া হয় না। কেউ যদি বলে নতুন সিলেবাস দিয়েছে, সে ভুল কথা বলছে, বুগাস তত্ত্ব চালাচ্ছে। কোনো সিলেবাস দেয় না, প্রাইমারি নিয়োগ পরীক্ষা মান বন্টন দিয়েছে। পরীক্ষা অলমোস্ট সব আগের মতো হবে, শুধু আগে হয়তো বাংলা 20টা প্রশ্ন হতো, এখন 25টা হবে, ইংরেজিতে 20টা প্রশ্ন হতো, সেখানে 25টা হবে। সাধারণ জ্ঞান তো আগে থেকেই 20 নাম্বারে হতো, এখন 20 নাম্বারে হতো, মাঝখান থেকে 15 হয়েছে লাস্ট পরীক্ষাতে, বাংলাদেশ আন্তর্জাতিক মিলে 15 হয়েছে। গণিত আগে থেকে 20টা হতো, এখন হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞানকে 20 বানাইছে। তার মানে হতে পারে গণিত থেকে 10 থাকবে, সাধারণ বিজ্ঞান থেকে 10 থাকবে। তার মানে অলমোস্ট সব আগের মতোই হয়েছে। এখন কেউ কেউ বলছেন যে আপনাদের শিক্ষক নিবন্ধন আর প্রাইমারি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা কি হবে, সিলেবাস তো চেঞ্জেস। আর ভাই সিলেবাস চেঞ্জ হলো কোথায়, সিলেবাস তো আগের মতোই আছে। আমরা তো কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি, তারা এখন বলছে বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন আসবে, আগে তারা কিছুই বলে নাই। তা আমরা তো জানি বিজ্ঞান থেকে প্রশ্ন হয়, আমরা তো বিজ্ঞান আপনার ওই বইটাতে দিয়েছি, আপনি দেখবেন বিজ্ঞানের আমাদের আলাদাভাবে, আমরা তো অন্য বইয়ের মতো কাজ করি না, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, ওই ধাঁচ করেই আমরা বিজ্ঞানের জন্য আলাদাভাবে কিন্তু আমরা চ্যাপ্টার দিয়েছি, সাবজেক্ট দিয়েছি। আপনি বিসিএস প্রাইমারি শিক্ষক অ্যানালাইসিস বইটা খুলে দেখবেন যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ গ্রামার যেটাকে বলি, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক সবই আছে, গণিত আছে, সবই দিছে। গণিতের মধ্যে বীজগণিত, পাটিগণিত, জিওমেট্রি সবই দেওয়া আছে। এবং শুধু তাই না, আমরা দেখেছি যে মাঝে মাঝে একটা দুটো আইসিটি থেকে কোশ্চেন হয়, আইসিটি আপনার মধ্যে দিয়েছে। এবং আরো আগে দেখেছি যে মাঝে মাঝে বিজ্ঞান থেকেও কোশ্চেন হয়।
ওই বিজ্ঞানেরও তো আলাদাভাবে আমরা সাবজেক্ট দিয়েছি। এখন কথা হলো, তো নতুন যেটা হলো, এই বইটা কি চলবে? অবশ্যই চলবে। আরে ভাই, এই বই আগে থেকে তারা বলে না বিজ্ঞান থেকে কোশ্চেন হবে, কিন্তু আমরা তো জানি বিজ্ঞান থেকে কোশ্চেন। আমরা তো কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি। বিজ্ঞান থেকে লাস্ট যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা হচ্ছে, বিজ্ঞান থেকে অন অ্যাভারেজ 5-6টা কোশ্চেন আসছে। এবার হয়তো বিজ্ঞান থেকে 10টা আসতে পারে, বা এমন হতে পারে বিজ্ঞান থেকে 5টা কোশ্চেন দিবে, 15টা দিবে ম্যাথ থেকে, এমন হতে পারে। তারা যেহেতু নির্দিষ্ট বলে নাই, গণিত এবং বিজ্ঞানকে একসাথে 20 দিয়েছে, এখন কোথায় কত থেকে আসবে তাই তো নির্দিষ্ট করে নাই। তো সো আমরা এটা ধরেই নিচ্ছি যে বিজ্ঞান থেকে হয়তো 10 দিবে, সাধারণ ইয়ে থেকে গণিত থেকে হয়তো 10 দিবে। আর যদি না হয় এমনও হতে পারে যে গণিত থেকে 15 দিল, বিজ্ঞান থেকে 5 দিল। তো বিজ্ঞান থেকে তো আগে থেকে প্রশ্ন আসছে। আপনি 2000 এই লার্জ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যে 2000 সালে, 23 সালে পরীক্ষা হলো, ওটা আপনি দেখেন 23 প্রশ্ন তো বিজ্ঞান পরীক্ষা ছিল কিনা, বিজ্ঞান ছিল তো, আইসিটিও ছিল। এখন আইসিটি আপনাকে পড়া লাগবে কিনা? আপনি আইসিটিও পড়া লাগবে, কারণ দেখবেন যে আপনার বিজ্ঞানের প্রশ্ন আইসিটি কোশ্চেন একটা দুটো দিয়ে যায়, কারণ একটা সময় তো আইসিটি প্রশ্ন আসতো বিজ্ঞানে, আইসিটি পড়ে না, আলাদাভাবে যুক্ত করা হয়েছে। তার মানে আপনার অবশ্যই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিজ্ঞান তো পড়বেন, প্লাস হলো আইসিটিও আপনাকে পড়তে হবে। এবং আরেকটা জিনিস মাথা রাখবেন, বিসিএস এর মতো জায়গাতে সবসময় সিলেবাস ফলো করা হয় না। যেমন বিসিএস এর সিলেবাস ইন জেনারেল, বিসিএস এ ইংলিশ লিটারেচার 15, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে 20। আপনি কোনো পরীক্ষাতে দেখবেন ইংলিশ লিটারেচার থেকে 16-17টা করে, কোন বিসিএস এ দেখবেন যে ইংলিশ লিটারেচার থেকে 10টা কোশ্চেন আসছে। তার মানে বিসিএস এর সিলেবাসে তো কারক বিভক্তি নেই, দেখবেন কারক বিভক্তিতে প্রশ্ন আসছে, এক কথা প্রকাশ নাই সিলেবাসে, এক কথা থেকে প্রকাশ আসছে, প্রশ্ন আসছে। সবসময় তো সিলেবাস দেখলেও হবে না, সিলেবাস সবসময় মেনটেন নাও করে। তাহলে বুদ্ধিমানের কাজ কি? কোশ্চেন অ্যানালাইসিস করা, কোন জায়গা থেকে প্রশ্ন আছে, সেটা সিলেবাসের ভিতরে হইতে পারে, বাইরেও হইতে পারে। কিন্তু প্রাইমারিতে তো সিলেবাস দেয়ই নাই, তাহলে আপনি সিলেবাস খোঁজার দরকার কি? সিলেবাস মান বন্টন দিয়েছে, বাংলা থেকে কত আসবে, ইংরেজি থেকে কত আসবে, গণিত থেকে কত আসবে, বিজ্ঞান থেকে কত আসবে, সাধারণ জ্ঞান থেকে কত, এইটা না দিয়েছে। কিন্তু কি কি পড়তে হবে এটা তো তারা নির্দিষ্ট করে বলে দেয় না। তাহলে এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা, কোন জায়গা থেকে কোশ্চেন আছে। বিশেষ করে লাস্ট 3টা প্রাইমারি নিয়োগ পরীক্ষা কোশ্চেন অ্যানালাইসিস করা। যেমন আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছি, একদম টপিক ভিত্তিক, যে কোন কোন টপিক থেকে কটা কোশ্চেন আসছে, এটা নির্দিষ্ট। তার মানে যে টপিক থেকে বেশি কোশ্চেন আছে আপনি ওটা পড়েন, যেটা থেকে আসে না এটা পড়ার দরকার নেই। তো সো এই যে সিলেবাস দিচ্ছে, নতুন সিলেবাস এগুলো সবগুলো বুকাস সিলেবাস প্রাইমারি শিক্ষা অধিদপ্তর দেয় নাই। এবং সেটা যেটা দিয়েছে এটা হচ্ছে নীতিমালা দিয়েছে। নীতিমালার ভিতরে তারা মান বন্টন করে দিয়েছে যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের তারা পরীক্ষা নেবে, এতটুকু। কিন্তু কি কি পড়তে হবে ওটা তারা নির্দিষ্ট করে দেয় না। তো সো ফেসবুকে, ইউটিউবে এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। যারা ভুল তথ্য ছড়াবে, যে ছড়াক, আমি ছড়ালে আমি তাদেরকে আনফলো করে দেবো। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমি যখন নিবন্ধনের এইবার গণবিজ্ঞপ্তি রেজাল্ট দিল, আমি যখন ফেসবুকে পোস্ট করলাম, আমি তো জানছি যে নিবন্ধনের রেজাল্ট রেডি, রেজাল্ট অলরেডি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে সেটা হস্তান্তর করা হয়েছে। আমি ফেসবুকে পোস্ট দিলাম, আমি বললাম যে এটা ওয়েবসাইটে এখন আপলোড হচ্ছে, এখনো আপলোড হয় নাই, কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আপলোড হয় নাই। অনেকে বলছে আপনি ভুল তথ্য দিচ্ছেন। ঠিকই তো, আমি পোস্ট দেওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওয়েবসাইটে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন, রেজাল্ট তো হয়ে গেছে। অর্থাৎ এটাকে প্রসেস করে ওয়েবসাইটে আনতে সেটাকে সময় লাগছে। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যখন সার্কুলার দিল, আমি যখন প্রথমের দিকে যখন পোস্ট করলাম, সবাই বলতেছে পিএসসির ওয়েবসাইটে তো নাই, আপনি গুজব ছড়াচ্ছেন। আরে ভাই, আমাদের এই পেজে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয় না। আমরা একদম ভেরিফাইড করার পর, তথ্য অথেন্টিক সোর্স নিশ্চিত হওয়ার পর আমরা তখন পোস্ট দিই। এই পেজের এমন কোনো একটা তথ্য এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না যেটা আমরা ভুল তথ্য দিয়েছি। আমরা বলেছি যে রিসেন্টলি প্রাইমারি শিক্ষা নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে, তো কিন্তু নির্দিষ্ট আমরা তারিখ বলি না, যেহেতু আমরা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর। এবং সার্কুলার যখন প্রকাশিত হলো আমি পোস্ট করলাম, আর মানে প্রথম দিকেই এবার সবাই বলতেছে ওয়েবসাইটে নাই, আপনি ভুল দিচ্ছেন। তার মানে মানুষ না জেনে এই ধরনের কথাবার্তা বলছে। এখন কেউ কেউ বলছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে, এটা আমি নির্দিষ্ট করে এখনো বলা যাচ্ছে না, যেহেতু পিএসসি থেকে তারা এখনো আভাস দেয় নাই, তবে এখনো বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে মিনিমাম তো 3-4 মাস সময় তো লাগবেই পরীক্ষা হতে। আর প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটু কথা বলতে হয়। প্রাইমারি প্রধান এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মান বন্টন যেহেতু এক, শিক্ষাগত যোগ্যতা যেহেতু এক, সবকিছু যেহেতু এক, পরীক্ষা যেহেতু দুটোটা একই টাইপের হবে, আপনাদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটা আপনার জন্য এনাফ। এবং সেটা আপনি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক। হ্যাঁ, সেখানে আরেকটা প্রশ্ন হঠাৎ করে মনে আসলো, যে অনেকে বলেছেন যে প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক 2 পদ আবেদন করা যাবে। অবশ্যই যাবে, কারণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেবে পিএসসি। প্রাইমারি সহকারী শিক্ষক এখন হচ্ছে 13তম গ্রেড, আর প্রাইমারি যে পরীক্ষা যে প্রধান শিক্ষক, এটা এখন পিএসসি যে সার্কুলার দিয়েছে 11 এবং 12তম। এখন ট্রেনিং বলতে কি বোঝাচ্ছে? তো যে কেউ এমন আছে না যে প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে ঢুকে তারা ট্রেনিং নিয়ে ফেলছে, কিন্তু তার বয়স আছে এখনো 32। তো তাহলে তার মানে সে প্রশিক্ষণ প্রাপ্ত বিদায় সে 11তম গ্রেড পাবে।
ধরেন যারা ইন জেনারেল পড়াশোনা করছে, ট্রেনিং নেই নাই, একদম ফ্রেশ, তার মানে সে আবেদন করলে 12তম আবার করবে। এবং আবারও বলছি, আপনারা দুটাতে আবেদন করতে পারবেন। একটা পরীক্ষা নিবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এটা এখনো সার্কুলারে হয় না, দিবে সামনে সম্ভবত 17,000 প্রাইমারি নিয়োগ সার্কুলার আসতেছে। সেখানে সঙ্গীতের শিক্ষক, শরীরচর্চা শিক্ষকও থাকবে, আর হলো সহকারী শিক্ষক ইন জেনারেল যেটা, এটা তো থাকবে। যে সাবজেক্ট থেকে পড়াশোনা করুক এটাতে আবেদন করতে পারবে। তবে শরীরচর্চা শিক্ষক আবেদন করতে বলে তার শরীরচর্চার উপর আলাদাভাবে তার সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের আলাদাভাবে সার্টিফিকেট। আপনি দুটাতে আবেদন করতে পারবেন, দুটার জন্য সেম প্রস্তুতি, দুটার জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই যেটা বাজারে আছে 5th এডিশন এনাফ। আমরা হয়তো প্রধান শিক্ষকের জন্য আলাদা বই বের করবো, কিন্তু ওই বইটা যাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই আছে তাদের ওই বই কেনার কোনো প্রয়োজন নাই। আমরা কখনো এক বইয়ের মানে 2বার কেনানোর জন্য বলবেন আপনি ওটাই কেনেন। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, যাদের সহকারী প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই আছে তাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস কেনার প্রয়োজন পড়বে না। যেহেতু লাইব্রেরি থেকে আমাদের প্রচুর প্রেসারাইজ করা হচ্ছে যে স্যার আপনারা প্রধান শিক্ষক বই দেন, প্রধান শিক্ষক চাচ্ছে, তারা বলতেছে এটা সহকারী শিক্ষক। তো তাদের জন্য হয়তো আমরা আলাদা মলাটে আমাদের আরেকটা প্রধান শিক্ষক বই আসতে পারে, সম্ভাবনা আছে। তবে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস আছে তাদের হচ্ছে যে ওই বই নতুন বই কেনার প্রয়োজন নাই। ওকে, এখন ওই অনেকে বলছে বিজ্ঞান কোটা কিভাবে অ্যাপ্লাই করবে। বিজ্ঞান কোটার ক্ষেত্রে আপনি ওই যে বলছে আমি ভূগোল থেকে পড়ছি, আমি ভূগোলে কি বিজ্ঞান কোটা পাবো? বিজ্ঞান কোটা আপনি পাবেন কি পাবেন না, এটা সহজ উপায় হচ্ছে আপনার সার্টিফিকেটে দেখবেন যদি বিএসসি লেখা থাকে, তার মানে দ্যাট মিনস ব্যাচেলর অফ সায়েন্স। এই বিএসসি যদি লেখা থাকে তার মানে আপনি বিজ্ঞানের অগ্রাধিকার পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। আবার আপনি কোন সাবজেক্টে পড়ছেন না পড়ছেন অত কিছু আমি জানতে চাচ্ছি না। আপনি জাস্ট আপনার সার্টিফিকেট খুলে দেখেন ওটাতে বিএসসি লেখা আছে কিনা। যদি বিএসসি লেখা থাকে তার মানে আপনি সায়েন্স ফ্যাকাল্টি, বিএসসি যদি না হয় তাহলে আপনি সায়েন্স ফ্যাকাল্টি না, সো আপনি অগ্রাধিকার পাবেন না। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কোথায় হবে? প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সাধারণত ঢাকায় হয়, তবে প্রার্থীর সংখ্যা বেশি হলে সেটা বিভাগীয় পর্যায়েও হতে পারে। এই প্রধান শিক্ষক নিয়োগের পোস্টিং কোথায় হয়? প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পোস্টিং সাধারণত নিজ উপজেলা এবং ক্ষেত্র বিশেষে থানায়ও হয়ে থাকে। প্রাইমারি এইবার একটা খুব অপরচুনিটি আছে, যেহেতু কোটা 7% নিয়ে আসছে। কোটাতে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় সেটাকে ইয়েতে নিয়ে যাবে বা মেধার ভিত্তিতে নিয়ে যাবে। 93% মেধা। আমার কাছে মনে হচ্ছে আপনারা একটা ভালোভাবে প্রস্তুতি নেন। আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ 90 দিনের স্টাডি প্ল্যান অলরেডি দিয়েছি, আপনারা ওই স্টাডি প্ল্যান অনুযায়ী পড়াশোনা করুন। আপনারা অনেকে অনুরোধ করেছেন গ্রুপে পরীক্ষা চালু করার জন্য। আমি একটু ভীষণ ব্যস্ততার ভিতরে যাচ্ছি, সত্যি কথা যেটা। আমি চাই হয়তো আগামী মাস থেকে, এখন তো সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের শুরু থেকে আমরা হয়তো প্রাইমারি প্রধান শিক্ষক বলুন, সহকারী শিক্ষক বলুন, সিলেবাসটা একই ধরনের প্রশ্নে অলমোস্ট আমরা ওই সাপ্তাহিক পরীক্ষা নেওয়া শুরু করবো আগের মতো 90 দিনের স্টাডি প্ল্যান অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনারা আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস নাম আমাদের একটা গ্রুপ আছে, এটার মেম্বার অ্যারাউন্ড 5,88,000 মতন। ওই গ্রুপটাতে জয়েন করুন। এখন ফেসবুকে আমাদের নামে অনেকে ফেক গ্রুপ খুলছে, ওগুলাতে আমরা পরীক্ষা নিব না। আমাদের মেইন গ্রুপ যেটা, ওই গ্রুপটাতে আপনারা জয়েন করুন। আমরা আগামী আশা করছি এখন তো সেপ্টেম্বর, অক্টোবর মাসের শুরু থেকে আমরা 90 দিনের স্টাডি প্ল্যান ধরে আমরা সাপ্তাহিক পরীক্ষা নিব। সপ্তাহে 2টা পরীক্ষা নিব, প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার। আর শুক্রবারটা আপনাদের জন্য ফ্রি রাখবো পুরো সপ্তাহের পড়াটাকে রিভিশন দেওয়ার জন্য। সেটা আমাদের স্টাডি প্ল্যানও আমরা ওইভাবে সাজাইছি। তো 90 দিনের স্টাডি প্ল্যানটা আমি অলরেডি পেজে আবার পোস্ট করেছি গতকাল। আপনারা এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এটা রাখেন। কমেন্ট বক্সে পিডিএফ ফাইলও পাবেন, গুগল ড্রাইভ লিঙ্ক। ওটা ডাউনলোড করে পিডিএফটা পেছনে প্রিন্ট আউট করেও নিতে পারেন, মোবাইল ফোনও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমরা দ্রুতই আগামী মাস থেকে ইনশাল্লাহ আমরা 90 দিনের স্টাডি প্ল্যান অনুযায়ী আবার সাপ্তাহিক পরীক্ষা শুরু করবো। আপনাদের অনুরোধ করেছেন অনেকে। তো মাত্র যে সার্কুলার দিলে, এখন আবেদনও শেষ হয় না, আবেদন শেষ হবে আগামী মাসের 20 তারিখে। তো সময় আছে, উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। মিনিমাম 3-4 মাস সময় তো পাবেনি, তো টেনশনের কোনো কারণ নেই। মিনিমাম 3-4 মাস, আরো বেশিও পেতে পারেন। আর আমরা প্রাইমারি মডেল টেস্টের কথা অনেকে জানতে চেয়েছেন যে আপনাদের মডেল টেস্ট কবে আসবে। মডেল টেস্ট সাধারণত পরীক্ষার আগ মুহূর্তে আসে। এখন মেন বই পড়েন, আমরা বাজার ধরার জন্য সবসময় আগে সবকিছু নিয়ে আসি না। আমরা আমাদের স্টুডেন্টের কথা চিন্তা করি। যেমন বিসিএস এর বই আমাদের রেডি বই ছিল, 47-এর বই ছিল, তাহলে তো আমরা 49-এর জন্য তো ইজিলি বই নিয়ে আসতে পারতাম। জাস্ট বলারটা চেঞ্জ করে যতটুকু প্রয়োজন, মানসিক সুশাসন, নৈতিকতা, ভূগোল, আইসিটি, বিজ্ঞান বাদ দিয়ে আমরা তো মলার চেঞ্জ করে বই লাগাই দিয়ে তো বাজার আনতে পারতাম। আমরা ওটা করি না। আমরা 49-এর বিসিএস এর একদম ফুল সিলেবাসটা যেন 100 নম্বরের জেনারেল পার্টটা কাভার করে, সেই জন্য ওইভাবে বইটাকে সাজাই, অনেক রিসার্চ করে 1-1.5 মাস অনেক পরিশ্রম করে পুরাতন বইটার উপরে আবার কাজ করে একদম 49-এর যেন পুরো 100 নাম্বার কাভার করে সেই কাজটা করেছে। তার মানে বুঝাতে চাচ্ছি, আমরা চেষ্টা করি স্টুডেন্টরা যেন বই দ্বারা উপকৃত। আমরা ওইভাবে সার্কুলার আসছে বই একটা ছেড়ে দিলাম, আমরা ওই কাজ করি না।
এবং আমরা জানি যে আপনাকে মডেল টেস্ট দিলে আপনি মডেল টেস্টে এখনো সময় বের করবেন, বাট এটা মডেল টেস্ট করার সময় নয়। এখন হচ্ছে আপনার মূলত মূল বই পড়েন, মূল বই পড়ে আপনি প্রস্তুতি নেন। মডেল টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে দেওয়া ভালো। যাদের পড়া শেষ হয়ে গেছে তারা চাইলে আমাদের আগের যে বইটা, সেটা রকমারি.com অথেন্টিক মডেল টেস্ট এন্ড শর্ট সাজেশন নামে বই আছে, সেটা থেকে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নতুন আসলে আবার নতুন প্র্যাকটিস করবেন, সমস্যাকে দুটো মডেল টেস্ট বই থেকে 2বার প্র্যাকটিস করলেন। কিন্তু এগুলো থেকে আমাদের মডেল টেস্ট থেকে অ্যারাউন্ড 30-40% কমন থাকে, কারণ আমরা প্রশ্নগুলো খুব রিসার্চ করি, অ্যানালাইসিস বই ঢুকাই, তো এই জন্য আমাদের কমন। আমি বলছি না 100% কমন থাকে, এই কথা আমরা কখনো বলি না, বলবো না। আর প্রাইমারি আরেকটা প্রশ্ন হচ্ছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এনাফ কিনা? অবভিয়াসলি এনাফ। এখন কেউ বলতেছেন বিসিএস এর আলাদা প্রশ্ন পড়ার দরকার আছে। আমরা বিসিএস এর বইয়ে, এই প্রাইমারি অ্যানালাইসিস বইয়ে তো বিসিএস এর প্রশ্নটা আমরা আলাদাভাবে দেই নাই, কিন্তু আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো প্রাইমারি সিলেবাসের সাথে অ্যালাইন করে, প্রশ্নের সাথে অ্যালাইন করে, এগুলো কিন্তু আমরা ভিতরে দিয়ে দিয়েছি। উল্লেখ করে দেই না যে এটা বিসিএস আছে, হয়তো এটা উল্লেখ করি নাই, কিন্তু আমরা আলোচনার ভিতরে দিয়ে দিচ্ছি, আলাদাভাবে সলিউশন দিই না। এরপরও কারোর হাতে যদি সময় থাকে, কেউ যদি মনে করেন যে আমি আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চাই, আমার হাতে সময় আছে, তাহলে আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটা ভালোভাবে শেষ করে আপনি আলাদাভাবে বিসিএস এর প্রিলি প্রশ্ন ব্যাংকটা শেষ করতে পারেন। সেটা আপনার জন্য ভালো হতে পারে। আপনি জব সলিউশনও পড়তে পারেন যদি আপনার হাতে সময় থাকে। সেটা তো আমরা না করছি না। আমরা বলছি না যে এই বইটা পড়ে আপনি আর কোনো বই পড়েন, আমরা বলছি আপনার হাতে সময় থাকলে আপনি অন্য বই পড়তে পারেন। যদি সময় না থাকে তাহলে শুধু প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটাই আনাপ, যদি বুঝে পড়েন। এখন আপনি যদি সব লাইন বাই লাইন কমন চান, তাহলে তো চাকরি পরীক্ষা সেটা সম্ভব না। চাকরি পরীক্ষার নিয়ম থেকে প্রশ্ন বেশি আসবে, হুবহু কম আসবে। তো এই জন্য আমরা বলি বুঝে পড়ার জন্য, বিশেষ করে ম্যাথ, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, এগুলো কিন্তু নিয়ম থেকে প্রশ্ন আসবে, হুবহু কমন আসবে খুবই কম। এই জন্য নিয়মটা যদি আপনি সহজভাবে বুঝতে পারেন, আমাদের বই খুব সহজভাবে দেওয়া হয়েছে, আপনি যদি সহজভাবে বোঝেন আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন। এবং আবারও বলছি, যদি বইটা বুঝে পড়েন, প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটার জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বই এনাফ। এবং এই বইটা পড়ে বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অজস্র মানুষ পাস করেছে, আপনি গেটে দেখবেন। এবং আমাদের ভাইবারও একটা বই আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইবা অ্যানালাইসিস। এটা আগের এডিশনের, আগের পুরাতন বইটা রকমারিতে পাওয়া যায়। হয়তো পরীক্ষা ভাইবার যখন আসবে, ভাইবার আগে হয়তো ভাইবা বই আসবে, আমরা আগে ভাইবা বই ছাড়তে চাই না, কারণ এর মধ্যে অনেক তথ্য আপডেট হবে। তো আপনারা যেন একদম আপডেট লেটেস্ট তথ্য সহ বইটা পান, সেজন্য ভাইবা সময় এক মুহূর্তে আমরা বই দেওয়ার চেষ্টা করবো। আগে দাও। কেউ যদি আগে থেকে মনে করেন আমি পড়তে চাই, তাহলে রকমারিতে আছে, আপনারা নিতে পারেন। তো মূল কথা যেটা দাঁড়ালো সেটা হলো, প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটোটা প্রস্তুতি এক প্রস্তুতি আপনি দুটাতে পরীক্ষা দিতে পারবেন। আপনার যদি যোগ্যতা থাকে, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা, আপনি দুটাতে আবেদন করতে পারবেন। তো দুটার জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নয়, দুটার জন্য সেম প্রস্তুতি আনাপ, দুটার জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটি যথেষ্ট। সেই ক্ষেত্রে আপনাদের হাতে যদি সময় থাকে, তাহলে আমরা যেটা পরামর্শ দেব, এই বইটা শেষ করে আপনি বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংকটা পড়তে পারেন, অথবা জব সলিউশন পড়তে পারেন। আর কোনো কিছু দরকার নেই, যদি হাতে সময় থাকে। না থাকলে এটাই পড়েন, বুঝে পড়বেন, না বুঝে মুখস্থ করবেন না। তখন বলবেন যে স্যার আপনার বই থেকে কমন আসে। বই থেকে কমন আসবে, নিয়ম থেকে আসবে। এখন আপনাকে এখানে ধরেন একটা সেন্টেন্স চেঞ্জ দিল, রহিমের জায়গায় করিম দিল, আপনি তো বলে আপনার বই তো রহিম আছে, আপনার থেকে তো করিম আছে, তাহলে তো এটা হলো না। তো এরকম কিছু বিষয় আছে। গণিতের 10-এর জায়গায় যদি 12 দেয়, আপনি যদি সেটা না বুঝেন, তাহলে তো বইয়ের দোষ দিয়ে লাভ নেই। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত রাখি। যদি ভিডিওটা দ্বারা উপকৃত হয়ে কমেন্ট করে জানাবেন যে এই আলোচনা থেকে আপনি কতটুকু উপকৃত হয়েছেন। আপনাদের কমেন্টগুলো আমাদেরকে আরো নতুন করে কিছু করার অনুপ্রেরণা দেয়। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা ভালো কাজে আমরা সাপোর্ট দেই না, ভালো কাজে আমরা মানুষকে অনুপ্রাণিত করি না। একজন যখন একটা ফানি ভিডিও বানায়, ফানি কথা বলে, উল্টাপাল্টা বিষয় নিয়ে লাইভ করে, সেখানে দেখবেন এঙ্গেজমেন্ট অনেক বেশি। কিন্তু আপনাকে ভালো একটা জিনিস শিখিয়ে দিচ্ছে, যেটার জন্য অনেক মেধা, শ্রম, অনেক গবেষণার প্রয়োজন, সেটার জন্য আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। আর আমি দেখেছি আমাদের শিক্ষিতের ভিতরে এই কৃপণতাটা বেশি। দেখবেন একজন রিক্সা চালক, সে একটা ভিডিও দেখেছে, ভিডিওটা দেখে তার ভালো লেগেছে, সে তার এন্টারটেনমেন্ট হয়েছে, তার লাভবান হয়েছে, সে কিন্তু ওখানে লাইক দিবে, কমেন্ট করবে। কিন্তু আমাদের শিক্ষিত মানুষ একটা লাইক দেন, একটা কমেন্টও করেন, হ্যাঁ, শেয়ার করা তো অনেক করে। কিন্তু তারা দেখবেন যে নিম্ন শ্রেণীর মানুষ, তারা যেখান থেকে উপকৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভিতরে কৃতজ্ঞতা রয়েছে। তো এই লাইভ দ্বারা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, কমেন্ট করে জানাবেন কেমন উপকৃত হলেন, কি জানেন, পরবর্তী কোন বিষয়ের উপরে লাইভ চান। আর লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইয়ের সাথে থাকুন আপনার সুন্দর এবং উজ্জ্বল কেরিয়ারের জন্য। আসসালামু আলাইকুম।